শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মৌসুমী আহমেদ লোপা। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। প্রতিশ্রুত সময় অনুযায়ী সরকার নির্বাচন দেবে এমন প্রত্যাশা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নিজেদের মধ্যে ভিন্নমত থাকলেও সবাইকে নিয়ে রেইনবো নেশন গড়তে চায় দল। সকালে রাজধানীর জিয়া উদ্যানে ৩৬ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অভ্যুত্থানে শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তিনি। সবুজ পল্লবে স্মৃতি অম্লান শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার। বৃক্ষরোপণ পূর্ব বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত হওয়ার প্রত্যাশা থাকলেও তা হয়নি। জানান, গণহত্যার জন্য শেখ হাসিনাকে ক্ষমা করা যায় না। আওয়ামী লীগ সভানেত্রী মানবজাতি ও নারী সমাজের কলঙ্ক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। এবং আশা করি আগামী দিনের যে নির্বাচন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার, যে ২৬ ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো। কিয়ামত পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না জামায়াতে ইসলামী, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দামলাতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। গয়েশ্বর বলেন, জামায়াতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসবে, এটা জামায়াত সহ্য করতে পারছে না। জামায়াতের জনগণের ভাষা বুঝতে চায় না, তাই তাদের কথা শোনার সময়ে বাংলাদেশের মানুষের নেই বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। জামাতের যে সকল দফা এগুলি সবই হলো নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য। ওরা আওয়ামী লীগ নাই, এই কারণে বিএনপি ক্ষমতা আসবে, এটা তারা সহ্য করতে পারে না। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। সব রাজনৈতিক দল ও পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাঙামাটিতে জুলাই পদযাত্রার পথসভায় তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্য দরকার। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রার ২০তম দিনের শুরু লালপাহাড়ের জেলা রাঙামাটিতে। জুলাই আন্দোলনে অংশ নেয়া পাহাড়ি শিক্ষার্থী আর স্থানীয় কর্মী সমর্থকদের নিয়ে এ পদযাত্রা। জেলার শিল্পকলা একাডেমি থেকে শুরু করে বাজার এলাকায় জনসংযোগ করেন নাহিদ ইসলাম সহ এনসিপি নেতারা। পুরোটা জুড়ে চোখে পড়ে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান। বিচার এবং সংস্কার। বনরূপা পুলিশ বক্স প্রাঙ্গণে পথসভায় পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর জন্য সাম্য মানবিক মর্যাদার দেশ গড়ার প্রত্যয় জানান নাহিদ, সার্জিস, হাসনাত, জারা, পাটোয়ারি ও সামান্তারা। এই বিভিন্ন বাহিনীতে একটা কালচার আছে, কেউ যদি কোনো জায়গায় অপরাধ করে তাকে পানিশমেন্ট পোস্টিং হিসেবে পার্বত্য চট্টগ্রামে, উত্তরাঞ্চলের এইসব জেলায় পাঠিয়ে দেওয়া হয়। এই পানিশমেন্ট পোস্টিং এর মাধ্যমে কোন একজন অসৎ অফিসারের সাজা হতে পারে না। তার নির্ধারিত আইনি কাঠামোর মধ্য দিয়ে তাকে তার অপরাধ অনুযায়ী শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। একটা দলের একটা পক্ষে অথবা কিছু মানুষের অধিকার সংরক্ষিত থাকবে, কিছু মানুষের থাকবে না, এমন সংবিধান আমরা চাই না। এই বাংলাদেশ হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের রাষ্ট্র। এইখানে আমরা কখনো জাতিভেদ করব না। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বছরের পর বছর পাহাড়ে যে অশান্তি ও বিভেদ জিইয়ে রাখা হয়েছে তা নির্মূল করবে এনসিপি। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্য দরকার বলেন নাহিদ। পুরনো সংঘাত এবং বিরোধিতার রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে চাই। আমরা যদি কোনো সমালোচনা থাকে, সেই সমালোচনা আমরা গণতান্ত্রিক ভাবে যাতে সবাই প্রকাশ করে, সেই আহ্বান সকল রাজনৈতিক দলের প্রতি আমরা দিতে চাই। আমরা এই তৃতীয় কোনো পক্ষকে আর সুবিধা নিতে দিব না। আমাদের মধ্যে যদি নিজের কোনো সমস্যা থাকে, সম্প্রদায়গুলোর মধ্যে আমাদের সমস্যা থাকলে আমরা নিজেরা এটার সুরাহা করব, আমরা নিজেরা বসে এটার সমাধান করব, কিন্তু অন্য কোনো পক্ষকে এটার সুযোগ আমরা নিতে দিব না। এটা আমরা সকলে মিলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
এর আগে দিনের শুরুতে চট্টগ্রামে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জুলাই শহীদ ও আহতদের জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থান সেল গঠন করা হচ্ছে। আমাদের নিজেদের পার্টির তরফ থেকে একটা গণ অভ্যুত্থান সেল, শহীদ এবং আহত কল্যাণ সেল আমরা করছি। 5 আগস্টের মধ্যে সরকারের পক্ষ থেকেই জুলাই ঘোষণাপত্র দেয়া হবে বলে আশা করছে এনসিপি, জানান নাহিদ ইসলাম। 5 আগস্টের মধ্যেই আখলাকুস সাফা, যমুনা নিউজ, রাঙ্গামাটি। আগামী 15 অক্টোবরের মধ্যে ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি সহ 45 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে সময় চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর। পরে আদালত 3 মাসের সময় দিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সবচেয়ে বেশি সংখ্যক আসামিকে রোববার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 7 মামলায় সাবেক 9 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত বিচারপতি সহ এদিন কাঠগড়ায় নেওয়া হয় 38 জনকে। ট্রাইব্যুনালের হাজতখানা পরিণত হয় আওয়ামী লীগের একখণ্ড মিলন মেলায়। সকাল 11টার পর থেকে একে একে এজলাসে নেওয়া হয় আনিসুল হক, সালমান এফ রহমান, কামরুল ইসলাম, দীপুমণি, পলক সহ 16 জনকে। এ সময় এজলাসে নিজেদের মধ্যে আলাপচারিতায় মাতেন আওয়ামী লীগের একসময়ের প্রভাবশালী এই নেতারা। এদিন বিচার কার্যক্রম শুরু হওয়ার আগেই হাসানুল হক ইনুর আইনজীবী ট্রাইব্যুনালকে বলেন, ইনু কথা বলতে চান। এ সময় হাসানুল হক ইনু বলেন, গেল জুনে ডিবি পরিচয়ে কারাগারে তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়। বলেন, এটি অসৎ উদ্দেশ্যে করা হতে পারে, কারণ ট্রাইব্যুনালের আদেশ দেখাননি তারা। এ সময় চিফ প্রসিকিউটরের সাথে বাকবিতণ্ডায় জড়ান ইনু। এজলাসে এসব বিষয়ে ইনুর কথা বলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পরে চিফ প্রসিকিউটর দেখান ট্রাইব্যুনালের আদেশেই ইনুর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে। তার ভয়েস টেস্টের জন্য তার কিছু ভয়েস রেকর্ড করা হয়েছে। তো এই বিষয়ে কোনো মাননীয় ট্রাইব্যুনালের আদেশ নির্দেশনা ছিল কিনা এটা জানতে চাইলে তাকে কোনো রকম কোনো আদেশের কপি প্রদর্শন করা হয় নাই। তদন্ত সংস্থা তদন্তকালে যে কারো ভয়েস টেস্ট করতে পারেন, কারণ ওনারা ভয়েস যেটি ওনারা তদন্তে পেয়ে থাকেন সেটা জেনুইন কিনা এটা টেস্ট করার জন্য তো এখন যিনি কাস্টডিতে আছেন তার অ্যাকচুয়াল ভয়েসটা লাগবে। পরে ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি সহ 45 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে সময় চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর। পরে আদালত 3 মাসের সময় দিয়ে 15 অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও 3 মাসের সময় প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছে। এদিকে রোববার হাজির করার কথা থাকলেও আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এদিকে কক্সবাজারে বহুল আলোচিত একরামুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক এমপি আব্দুর রহমান বদিকে। তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিন পৃথক আরও 5 মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর আরও 21 জনকে হাজির করা হয়। সবগুলো মামলা তদন্ত রিপোর্ট দাখিলের জন্য নতুন তারিখ দেওয়া হয়েছে। আব্দুর রহমান বদিকে আজকে প্রোডাকশন ওয়ারেন্ট বলে হাজির করা হয়েছিল। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। কারফিউ শেষে গোপালগঞ্জে জারি রয়েছে 144 ধারা। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত বলবৎ থাকবে এই বিধিনিষেধ। জেলা প্রশাসন জানিয়েছে এই সময়ের মধ্যে যে কোনো ধরনের সভা, মিছিল ও জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। 144 ধারার আওতামুক্ত শিক্ষার্থী, সরকারি অফিস সহ জরুরি পরিষেবা সমূহ। শহর জুড়ে জোরদার আছে নিরাপত্তা। সীমিত আকারে খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান। গেল বুধবার সহিংসতার পর জেলায় জারি করা হয় কারফিউ। গতকাল তা শিথিল করা হয়। এদিকে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত 310 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারের নির্দেশনা তো মানতে হবে। এই নির্দেশনা মানতে যে আমাদের কষ্ট হচ্ছে। দোকানপাট বন্ধ, আয় রোজগার মোটেও নাই। আনার পড়ছে, মালটা পড়ছে, ঠিক আছে। এই ধরনের বন্ধ সাধারণ মানুষ, আমরা গরিব মানুষ, আমরা দোকান যদি না করতে আমরা চলবো কিভাবে? শহরে কোনো লোকজন নাই, যারা আমরা দিন মজুরি, দিন আনি দিন খাই, আমরাই ভুক্তভোগী সবচেয়ে বেশি। আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এই বাহিনী দিয়েই সুষ্ঠু নির্বাচনে কোনো অসুবিধা হবে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আগের চেয়ে আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। দাবি করেন, গোপালগঞ্জে গণগ্রেফতার হচ্ছে না, সেনাবাহিনী পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। উপদেষ্টা এ সময় মত প্রকাশের নামে অশালীন ও আক্রমণাত্মক ভাষায় বক্তব্য দেওয়ারও সমালোচনা করেছেন।
গোপালগঞ্জ ও চকরিয়ায় হামলা সংঘর্ষের ঘটনাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে রাজনীতিতে নানা সন্দেহ অবিশ্বাস। এমন পরিস্থিতি থাকলে ফেব্রুয়ারি বা এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচন কতটা সুষ্ঠু হবে এ নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত, এনসিপি সহ কিছু রাজনৈতিক দল। স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্য আশাবাদী। সচিবালয়ে মন্ত্রণালয়ের কোর কমিটি এবং ডিএমপি ও আশেপাশের এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে তিনি দাবি করেন, নির্বাচন ঘিরে প্রস্তুতি চলছে, অসুবিধা হবে না। এই আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইনশৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। সভা সমাবেশে অশালীন ও আক্রমণাত্মক বক্তব্যের দিকে ইঙ্গিত করে উপদেষ্টা এর সমালোচনা করেছেন। মত প্রকাশ করার সময় যেন কোনো অশালীন কোনো ভাষা ব্যবহার না করা হয় এবং কোনো ধরনের আক্রমণাত্মক ব্যবহারটা না করা হয়। আর গণতন্ত্রে আরেকটা সৌন্দর্য হলো সত্যি কথাটা, ঘটনাটা বলা, মানে মিথ্যা বইলে তো আর গণতন্ত্র হবে না। গোপালগঞ্জে কারফিউ, 144 ধারা জারি, গণগ্রেফতার ও গুলি নিয়েও কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন সে দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। শিশু, আমি এরকম তো কোনো রকম খবর আমার কাছে নেই যে শিশু আছে। মৃত্যুর জন্য পুলিশ মামলা করবে কি না করবে, এটা তো একটা কমিটি করা হয়েছে, তারা করবে। কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের 4 অঙ্গ ও সহযোগী সংগঠনের হরতাল নিয়েও কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, আগে হরতালে নাশকতা হতো, অন্তর্বর্তী সরকার তা অনেকটা কমিয়ে এনেছে। অন্যান্য হরতাল কল করার সময় এই ধরনের নাশকতা আরো বেশি হইতো। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে 29 জুলাই। সেপ্টেম্বরের মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে বলে জানিয়েছেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের অংশীজনদের সঙ্গে তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভায় এসব সিদ্ধান্ত হয়। সবশেষ ডাকসু নির্বাচন হয়েছিল 2019 সালে। সেই সংসদের মেয়াদ পূর্তির পর পেরিয়ে গেছে আরও 6 বছর। নির্বাচন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিনেটে নেই শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডাকসু নির্বাচনের দাবি আবার জোরালো হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেয়। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের অংশীজনদের সঙ্গে তফসিল সংক্রান্ত সভায় আগামী 29 জুলাই তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নির্বাচন হবে বলে সাংবাদিকদের জানান ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা। অনেকটা বন্ধের দিন অথবা মঙ্গলবার অথবা সুইটেবল কোনো ডেট, যেদিন অন্তত ক্যাম্পাস এরিয়াতে কোনো ধরনের সভা সমাবেশ থাকবে না, সেদিনটাকে আমরা ভোটের তারিখ হিসেবে নির্ধারণ করব। তবে আমরা যে টাইমলাইন দিয়েছি এর বাইরে যাবে না। সভায় সিদ্ধান্ত হয় এই নির্বাচনে ভোট গ্রহণ হবে নিরপেক্ষ 6 কেন্দ্রে, কোনো হলে ভোট কেন্দ্র থাকবে না। আমাদের হাতে এখনো সেই ভোটার তালিকাটা এসে পৌঁছায়নি। এই ভোটার তালিকাটা এসে না পৌঁছানোর কারণ হচ্ছে এই তালিকাটা প্রতিদিন আপডেট হচ্ছে, এক। দ্বিতীয় হচ্ছে আমাদের 2024-25 সেশনের নতুন ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়ায় চলতেছে, আমরাও চাই তাদেরকে এই ভোটার তালিকা ইনক্লুড করতে। সভায় জানানো হয় 2018-19 শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীদের মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে তারা আসন্ন ডাকসু নির্বাচনে ভোটার বা প্রার্থী হওয়ার যোগ্য নন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ পাকিস্তান সিরিজটি কভার করতে মিরপুরে আছেন আমাদের সহকর্মী আফনান পিয়াল। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। পিয়াল, প্রথম ম্যাচে মিরপুরে দর্শক উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ। প্রচুর দর্শক, যেটা আসলে অনেকেই এক্সপেক্ট করেননি, কারণ রিসেন্ট টাইমে বাংলাদেশ ক্রিকেট দল ওইভাবে ভালো করছিল না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ভালো করেনি, পাকিস্তানে হোয়াইট ওয়াশ হয়ে এসেছে, ইউএইতে তারা সিরিজ জিততে পারেনি। তাই দর্শকদের বাংলাদেশ ক্রিকেট দলের ওপর থেকে ওই ভরসাটা, ওই আগ্রহের জায়গাটা একটুখানি সরে গিয়েছিল এবং ফুটবলের যে সাম্প্রতিক জাগরণ হামজা চৌধুরী আসার পর, ফলে ক্রিকেট এবং ফুটবলকে একটা ভাগ করে ফেলেছিল মানুষ। কিন্তু বাংলাদেশের মানুষ যে খেলা পছন্দ করে,
বাংলাদেশ মানুষ যে ক্রিকেট পছন্দ করে সেটা আরও একবার প্রমাণিত হচ্ছে। এই যে দর্শকের আমরা উপস্থিতিটা লক্ষ্য করছি, দর্শকরা মাঠে ঢুকছেন এই মুহূর্তে, পুরো মাঠ জুড়েই কিন্তু কিংবা মিরপুরের আশেপাশে যে অবস্থা পুরোটাই এমন। অনেক দর্শক এক প্রকার উপচে পড়ছে, যেটাকে আমরা বলতে পারি যে দর্শক ধারণ ক্ষমতা মিরপুর স্টেডিয়ামে সেটা ফুল হবে বলেই মনে হচ্ছে। এবং যে ব্যাপারটা লক্ষণীয়, এই ম্যাচে কিন্তু কিংবা এই সিরিজে কিন্তু দর্শকরা পানি এবং খাবার, শুকনো যে খাবার, সেই খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন। টিকিট চেকিংয়ের পাশাপাশি তাদের খাবার এবং পানি চেক করে তাদেরকে মাঠে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পানির বোতলও আছে দর্শকদের হাতে, যেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটে এবারই প্রথম। এবং আমরা জানি যে মাঠে যখন খেলা হয় দর্শকদের পানির আসলে কতখানি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পানি, এবং মাঠে পানির যে দাম সেটাও কিন্তু অনেক চড়া মূল্য থাকে। সো দর্শকদের জন্য বিসিবি যে উদ্যোগটা এবার নিয়েছেন এক কথায় অসাধারণ। এর ফলে অনেক দর্শকই এবার মাঠে এসেছেন, পাশাপাশি অনলাইনে টিকিট বিক্রির ফলে দর্শকদের জন্য খেলা দেখা আরও ইজি হয়েছে। পিয়াল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সৎ নীতিবান পেশাদার অফিসারগণই পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যেসব অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব দিয়ে সফল হয়েছেন তাদের পদোন্নতির জন্য নির্বাচিত করার নির্দেশনা দেন তিনি। ডক্টর ইউনূস বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর ত্যাগের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে সকল সেনা সদস্যকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দিনভর আলোচনা হলেও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দলগুলো। ফলে বিভিন্ন দলের প্রস্তাবের ভিত্তিতে কমিশনের পক্ষে দেয়া হয় নতুন প্রস্তাব, যা নিয়ে আলোচনা হবে মঙ্গলবার। জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 15তম দিনের বৈঠক শেষে এসব কথা জানান রাজনৈতিক দলের নেতারা। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, কমিশন সংশোধিত ও সমন্বিত প্রস্তাব করেছে, যার অধিকাংশ বিষয়ে একমত হয়েছে সব দল। আলী রিয়াজ বলেন, 31 জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির আশা করছে ঐক্যমত্য কমিশন। রোববার তত্ত্বাবধায়ক সরকার ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একই ব্যক্তির সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হবার বিষয়ে অধিকাংশই একমত পোষণ করেছে। যদিও প্রধানমন্ত্রীর একাধিক পদ থাকার বিধান নিয়ে ভিন্ন মত আছে কিছু রাজনৈতিক দলেরও। কমিশন বৈঠক করে আরেকটি সংশোধিত সমন্বিত প্রস্তাব উপস্থাপন করেছে। ওই খসড়া প্রস্তাবটি নিয়ে দলগতভাবে আলোচনা করে আগামীকাল আমাদেরকে মতামত জানাবেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি পরশুদিন আমরা এ বিষয়ে আমাদের কমিশনের অবস্থান বা একমত হওয়ার জায়গাটা বলতে পারব। বিস্তারিত আলোচনা শেষে অধিকাংশের মধ্যে একটা মতামত এসছে যে প্রধানমন্ত্রী এবং তার সাথে সংসদ নেতার ভূমিকাটা প্রায় অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই দুই ক্ষেত্রে প্রায় সকলেই একমত। আগস্ট থেকে করের বোঝা বাড়বে এমন উদ্বেগ না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিষয়টি এখনও সরকারের আলোচনার টেবিলে বলে জানিয়েছেন তিনি। রোববার আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যামচ্যাম আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, শিল্প খাতে পানি ব্যবহারের নীতিমালা নিয়ে কাজ করছে সরকার, সেই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে অগ্রগতি আনতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। রিজওয়ানা হাসান বলেন, রাতারাতি আমদানি নির্ভরতা কমানো সম্ভব নয়, তবে সরকার অভ্যন্তরীণ সম্পদের সুষ্ঠু ব্যবহারের উপর গুরুত্ব দিচ্ছে। অনুষ্ঠানে শেভরন বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর মোহাম্মদ ইমরুল কবির বাংলাদেশে ভূগর্ভস্থ গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানি শেভরনের আগ্রহের কথা জানান। বলেন, গ্যাস পাওয়া গেলে তা আমদানি করা এলএনজির চেয়ে অনেক সাশ্রয়ী হবে। এই কথাগুলো বারবার বলে একটা উদ্বেগ তৈরি করা হচ্ছে, এরকম উদ্বেগ তৈরি করার কোনো কারণ নেই, কারণ গভর্নমেন্ট নেগোসিয়েশন করছে এবং জাতীয় স্বার্থে যা যা করার প্রয়োজন সরকার তা করবে। কাজে নিজের দেশ সম্পর্কে উদ্বেগ না ছড়িয়ে, নেতিবাচকতা না ছড়িয়ে, নেতিবাচকতাকে এবং উদ্বেগকে বিবেচনায় রেখে পজিটিভ কনক্লুশনের দিকে কিভাবে যাওয়া যায় আমরা চলেন সেই ভাইবটাই তৈরি করি।
বন বিনাশ, বনায়ন, অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও ভূমিগ্রাস থেকে বনজীবী মানুষের সুরক্ষা নিয়ে সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হল কর্মশালা। সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট শেডের আয়োজনে সকালে কর্মশালা শুরু হয়। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, পাহাড়ে প্রযুক্তি ব্যবহার করে বনাঞ্চল সুরক্ষায় কাজ করতে হবে। বন সম্পদ বিনষ্ট না করেও সেখান থেকে সম্পদ আহরণ করা সম্ভব। এই লক্ষ্যে আদিবাসী জনগোষ্ঠীর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সম্পৃক্ত করতে হবে। অনুমোদিত কয়েকটি আমব্রেলা প্রকল্প পার্বত্য ও প্রত্যন্ত অঞ্চলে কাজ করবে বলে জানান উপদেষ্টা। এছাড়া দুর্গম এলাকায় আবাসিক স্কুল চালুর পরিকল্পনাও রয়েছে। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, অতীতে যে ভুল হয়েছে এইসব প্রকল্পে যেন সেগুলো আর না ঘটে সেদিকে বিশেষ নজর রাখা হবে। কর্মশালায় পরিবেশবাদী উন্নয়ন কর্মী, গবেষক ও সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। Artificially created projects which do not fit into our climate and our ecology, এবং যেই ভুলগুলো আমরা আগে করেছি এই সব অঞ্চলে প্রকল্প গ্রহণ করে সেই ভুলগুলো থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি। গাজায় ইসরায়েলের নারকীয় তাণ্ডবে প্রাণ হারিয়েছে কমপক্ষে আরও 116 ফিলিস্তিনি। রাফায় ত্রাণ কেন্দ্রে খাবারের আশায় ভিড় জমানো মানুষের উপর হয় নির্বিচার গুলিবর্ষণ। প্রাণ যায় অন্তত 38 জনের। দক্ষিণে একটি তাঁবুতে চালানো হয় ড্রোন হামলা। হতাহত হয় অনেক মানুষ। গাজার তাল আল হাওয়া এলাকায় আইডিএফের বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 5 জন। রামাল্লার কাছে একটি গ্রামে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। টিয়ার গ্যাসে আহত হন বহু মানুষ। আরেকটি গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে ফিলিস্তিনিদের লক্ষ্য করে ছোড়া হয় গুলি। গাজার বন্দর এলাকায় মাছ ধরার সময় 3 ফিলিস্তিনি জেলেকে আটক করেছে নেতানিয়াহু বাহিনী। আল শিফা হাসপাতালে খাদ্যের অভাবে মারা গেছে আরও 2 জন, যাদের মধ্যে রয়েছে 35 দিন বয়সী এক নবজাতক শিশুও। রংপুরে বেহাল সড়ক সংস্কার না করায় ক্ষুব্ধ হয়ে সিটি কর্পোরেশনের প্রতীকী গায়েবানা জানাজা পড়লেন এলাকাবাসী। সকালে নগরীর সাতমাথা রেলওয়ে গেট এলাকায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এলাকাবাসী জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল, মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। সমস্যার কথা কর্তৃপক্ষকে দফায় দফায় জানিয়েও কাজ হয়নি। বেহাল সড়কে চলাচলে ভোগান্তি দীর্ঘদিনের, তবুও নড়চড় নেই সিটি কর্পোরেশনের। শেষমেশ কর্তৃপক্ষের এই প্রতীকী গায়েবানা জানাজার আয়োজন করল এলাকাবাসী। এমন ক্ষোভের বহিঃপ্রকাশ রংপুর মহানগরীতে। স্থানীয়রা জানায়, জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়কের প্রায় সব অংশ একেবারেই চলাচলের অনুপযোগী। অথচ ব্যস্ত এই সড়কে প্রতিদিনই হাজারো যানবাহনের চলাচল। টেকসই সংস্কার না করায় বছরের পর বছর ধরে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায়ই ঘটে দুর্ঘটনা। এখানে গাড়ি উল্টে যায়, ভাঙে যায়, এবং দেখা যায় এখানে পানি যখন বৃষ্টি হয় তখন অনেক পানি হয়। কি কাজ করে কিছু বুঝি না, কয়েকদিন পর মনে করেন আবার গাতাগুতা হয়ে যায়। কত গাড়ি উল্টে যাচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, আমাদের গাড়ি ঘোড়ার পার্টস ভেঙে যায়। আমরা ভালো সুস্থ সবল মানুষ যদি এই রাস্তা দিয়ে চলাচল করি, আমাদেরই অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে একবার ভেবে দেখুন তো, যারা অসুস্থ মানুষ তারা এই রাস্তা দিয়ে চলাচল করলে তাদের কি অবস্থাটা হয়। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশনের কাছে বারবার ধর্ণা দিয়েও লাভ হয়নি। নামমাত্র সংস্কার করায় পিছু ছাড়েনি ভোগান্তি। কারণ এর আগে যে মেয়র ছিল জাতীয় পার্টি, তার আমলে আমরা লক্ষ্য করেছি যে রাস্তা কিন্তু বারংবার ভেঙেছে, এবং এই ভাঙা নিয়ে আমাদের কিন্তু প্রশ্ন আছে যে রাস্তাটা সংস্কার হচ্ছে তবুও কেন ভাঙছে। তাহলে সংস্কৃত ঠিকাদার রয়েছে, তখনকার যে কর্তৃপক্ষ তাদেরও দায় রয়েছে, আর বর্তমান যে কর্তৃপক্ষ রয়েছে তারা আসলে উদাসীন আমরা মনে করি। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী বলছেন, রাস্তাটি সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে, শিগগির দরপত্র আহ্বান করা হবে। পুনর্নির্মাণ করতে হবে, এটা অনেক রাস্তাটার অবস্থা বেশ নাজুক হয়ে পড়েছে। এটা পুনর্নির্মাণ হবে, এই জন্য বড় আকারে পাঠানো হয়েছে। 18 কোটি টাকার একটি প্রপোজাল পাঠানো হচ্ছে। জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত 6 কিলোমিটার সড়কের লায়ন্স স্কুল মোড় থেকে সাতমাথা রেলগেট পর্যন্ত অংশের অবস্থা বেশি খারাপ। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। রাতারাতি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে স্বীকার করে নিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। বিআরটিএতে যোগ দিয়ে প্রথমবারের মতো ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে এসে এমন কথা বলেন তিনি। বিগত সরকারের আমলে কি হয়েছে সেদিকে গুরুত্ব না দিয়ে সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযানের উপর জোর দেন বিআরটিএ চেয়ারম্যান। বলেন, শুধু সড়কে নয়, বাস ডিপোগুলোতেও চালানো হবে অভিযান। এ সময় ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করে বিআরটিএ। বেশিরভাগ গাড়িতে মেলেনি কোনো কাগজপত্র। এ সময় চালকরা ড্রাইভিং লাইসেন্স পাওয়া নিয়ে বিস্তর অভিযোগ করেন।
এদিকে চলমান অস্থিরতা আগামী 15 কার্যদিবসের মধ্যে সমাধান না হলে ধর্মঘটের হুঁশিয়ারি দেন বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানের নামে হয়রানির অভিযোগ তাদের। এই সমস্যাটা একদিনে কিন্তু আপনি সমাধান করতে পারবেন না, বাট এই ইনিশিয়েটিভটা আমাদের নেওয়া দরকার, কারণ আমাদের সড়কে শৃঙ্খলা ফিরে আনার জন্য। এইটা স্যার অফিসে যোগাযোগ করলে আপনারা বলতে পারবেন, আমাদের কাছে কিছুই দেয় না তারা। আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন, আপনার কাছে না কোনো কাগজ নাই। না আমার কাছে নাই। আচ্ছা, আপনার কাছে গাড়ির কাগজ নেই, আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স নেই। লাইসেন্স থাকবে না কেন? কই সেটা? এই যে স্লিপ, মামলার স্লিপ। যে লাইসেন্সটার বয়স প্রায় 2 বছর, কিন্তু আদৌ পর্যন্ত আমরা কার্ড পাইতেছি না। এই কার্ড কবে পাবো? সরকার এই অচল অবস্থা নিরসন না করলে 15 কার্যদিবসের পরে বাংলাদেশের পরিবহনের সকল মালিক শ্রমিকরা মিলে ধর্মঘট করবে। ডিপ্লোমা শিক্ষার্থীদের সিডিসি প্রদানের অযৌক্তিক প্রস্তাবনা বাতিল সহ 2 দফা দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ মেরিনার্স কমিউনিটি। সকালে আগারগাঁওয়ে নৌ পরিবহন অধিদপ্তরের সামনে এই মানববন্ধন করে তারা। এ সময় বক্তারা বলেন, আন্তর্জাতিক নিয়মকে পাশ কাটিয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের সিডিসি দেওয়ার চেষ্টা মেরিন সেক্টরের মারাত্মক ক্ষতি করবে। এভাবে সিডিসি ইস্যু করা হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। তারা বলেন, জাতীয় অর্থনীতিতে $750 মিলিয়ন রেমিটেন্সের ভূমিকা রাখা মেরিন সেক্টর চরম সংকটে। বর্তমানে ভিসা সমস্যা সহ নানা জটিলতায় বিদেশি জাহাজে কাজ পাওয়ার সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে। এ সময় তারা ডিপ্লোমা শিক্ষার্থীদের সিডিসি প্রদানের বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিলে সরকারের সংশ্লিষ্ট দফতরসমূহের প্রতি আহ্বান জানান। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার রত্নাই সীমান্তে ভারতে আটক হওয়া 6 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। ঠাকুরগাঁও 50 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ জানান, প্রায় 8 মাস ধরে ভারতের হরিয়ানা জেলার পানিপথ নামক স্থানে সুতার ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করছিলেন ওই 6 বাংলাদেশি। গতকাল রাতে ভারত থেকে বাংলাদেশে আসার সময় তাদের আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। পরবর্তীতে আজ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। টানা বৃষ্টি, বন্যা আর ভূমিধসে দক্ষিণ কোরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14 জনে। দেশটির দক্ষিণাঞ্চলের গাপিয়ং এলাকায় তুমুল ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে ফায়ার সার্ভিস প্রকাশিত বিভিন্ন ছবি আর ভিডিওতে। শনিবার সেখানে নতুন করে 2 জনের প্রাণহানি হয়েছে। বন্যার পানির তোড়ে ভেসে গেছে একটি ব্রিজ। আশপাশের গ্রামগুলোতে উদ্ধার কাজ পরিচালনা করছে প্রশাসন। এখনও নিখোঁজ 12 জন। এদিকে ঘূর্ণিঝড় টাইফুনে বিপর্যস্ত প্রতিবেশী হংকং। ঘন্টায় 167 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে সেখানে। বিশেষ সতর্কতা জারির পাশাপাশি বাতিল করা হয়েছে 200-র বেশি ফ্লাইট। দুদকের তদন্ত চলাকালেই যুক্তরাজ্যে সম্পদ বিক্রির চেষ্টা করছেন শেখ হাসিনার ঘনিষ্ঠরা। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে দুদক। সংস্থাটি বলছে, যারা সম্পদ বিক্রির চেষ্টা করছেন তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে সেই বিক্রি ঠেকাতে উদ্যোগ নেওয়া হবে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের মন্ত্রী, এমপি, সুবিধাভোগী ব্যবসায়ী সহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক মামলার পাশাপাশি দেশে বিদেশে থাকা হাজার হাজার কোটি টাকার সম্পদ জব্দ করতে নানা পদক্ষেপ নিচ্ছে। শনিবার ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা যুক্তরাজ্যে তাদের মালিকানাধীন সম্পদ বিক্রি, বন্ধক বা হস্তান্তর করছেন। দেশটির জমি নিবন্ধন প্রতিষ্ঠানের তথ্য মতে গত বছর এমন সম্পদ বিক্রির অন্তত 20টি আবেদন জমা পড়েছে। এ বিষয়ে দুদক মহাপরিচালক জানান, জব্দের আদেশ কার্যকর হওয়ার আগেই সম্পদ বিক্রির এমন চেষ্টার তথ্য পেলে তা বন্ধের উদ্যোগ নেবেন। এই সুবিধাভোগীদের এই তালিকা আমাদের কাছে সুনির্দিষ্টভাবে দেন, আমরা ব্যবস্থা নেব। এদিকে পদোন্নতি প্রদানে দুর্নীতির অভিযোগে শ্রমমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান ও শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। ডিপিসি কমিটির সুপারিশ ব্যতিরেকে গ্র্যাডুয়েশন তালিকার 16 নং ক্রমিকে বর্ণিত মিজানুর রহমানকে পদোন্নতি প্রদান করার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার 2008 সালের নির্বাচনের হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া হলেও তা দুদকের তফসিলভুক্ত নয়, ফলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন মহাপরিচালক। এটা নির্বাচন কমিশন নিশ্চয়ই এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
কুমিল্লার লাকসামে বিএনপির 10টি সাংগঠনিক ইউনিয়নে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লাকসাম উপজেলার 8 ইউনিয়নে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি আহ্বায়ক আবুল কালাম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলের মাধ্যমে সরাসরি ভোটে 10টি সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। অপরাজনীতি, নৈরাজ্য আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রামে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির অঙ্গ সংগঠন। ঝাউতলা থেকে খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের বের করা মিছিল আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে আমবাগানে গিয়ে শেষ হয়। এর আগে সমাবেশে বক্তারা বিএনপির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম সহ অন্যরা বক্তব্য রাখেন। অন্যদিকে নগরীর বাকলিয়াতেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল নেতাকর্মীরা। বিএনপি নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন বক্তারা। এ সময় বোরহান উদ্দিন সহ যুবদল নেতারা উপস্থিত ছিলেন। জুলাই অভ্যুত্থানে শহীদের স্মরণে চট্টগ্রামে মৌন মিছিল করেছে জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট। ডিসি হিল চত্বর থেকে বেরিয়ে মিছিলটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের আগে পথসভায় বক্তারা বলেন, এই অভ্যুত্থানে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ আছে। জাতীয় ঐক্যে যাতে কোনো ফাটল সৃষ্টি না হয় তা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। এ সময় জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট, চট্টগ্রাম মহানগর ও উত্তর দক্ষিণ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।